আরে নীল, ও ফিল্মস্টার সোহিনী না? আমি ওর বিশাল ফ্যান। আমার ওর অ্যাক্টিং প্রচন্ড ভালো লাগে। ওর যে ফিল্মটা রিসেন্টলি রিলিজ করলো সেটা আমার এর মধ্যেই অন্তত 20 বার দেখা হয়ে গিয়েছে। আমি তো ভাবতেই পারিনি যে আজ এখানে আমি নিজের চোখে ওকে দেখতে পাবো। সুজাতা প্রচন্ড উত্তেজিত হয়ে পড়ল। নীলের স্কুটার থেকে নেমে ছটফট করতে লাগলো সে। আসলে ব্যাপারটা হলো, 2 দিন আগে নীল সুজাতাকে নিয়ে নিজের বাবা মায়ের জন্য পুজোর শপিং করতে গিয়েছিল। তখন সুজাতা নীলকে বলেছিল যে ওর একটা গাড়ি কেনার খুব শখ, কিন্তু কোনো কারণে সে নিজের ড্রাইভিং লাইসেন্স বানিয়ে উঠতে পারছিল না। কেনাকাটির পর যখন ওরা দুজনে পার্কিং এ এলো, তখন নীল সুজাতাকে ওর গাড়িটা চালাতে দিয়েছিল। প্রচন্ড এক্সাইটেড হয়ে গিয়ে যখন গাড়ি স্টার্ট করেছিল সুজাতা, তখন কন্ট্রোল হারিয়ে গাড়িটা জোরে গিয়ে পার্কিং এর একটা পোলে মেরেছিল ধাক্কা। আর কি, নীলের সেই গাড়ি এখন কোম্পানির গ্যারেজে ঠিক হওয়ার জন্য পড়ে রয়েছে। আর এই কারণেই নীলকে নিজের পুরনো স্কুটারে আবার ফিরে আসতে হয়েছিল। আজ নীল রায়চৌধুরী গ্রুপের অফিসে নিয়ে এসেছিল সুজাতাকে। পার্কিং এ পৌঁছানোর পরই সেখানে সোহিনীকে দেখে সুজাতা লম্ফঝম্প শুরু করে দিয়েছিল। তোমার সত্যিই ওকে এত ভালো লাগে? তুমি কি ওর থেকে অটোগ্রাফ নিতে চাও? নীল একটু অবাক হয়ে সুজাতাকে জিজ্ঞেস করল, কারণ সোহিনীকে খুব একটা পছন্দ করত না নীল। গত কয়েকদিনের রায়চৌধুরী অফিসে বেশ অনেক কিছু ঘটে গেছিল। কোনো অজানা কারণে বেশ কিছু অভিনেতা অভিনেত্রী রায়চৌধুরী গ্রুপের সাথে নিজেদের কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিয়েছিল। ফলে কোম্পানিকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। নীল আজ অফিসে এসেছে এরই মীমাংসা করতে। ওর অনুপস্থিতিতে কোম্পানিতে কি চলছে সেটাও বুঝে নিতে চাইছিল। এই সময় একটা কালো রঙের গাড়ি বেশ দ্রুত গতিতে এসে নীলের স্কুটারকে একটা ধাক্কা মারল। যদিও ধাক্কাটা খুব একটা জোরালো ছিল না, কারণ গাড়িটা ঠিক সময় ব্রেক কষে ফেলেছিল, কিন্তু তাও নীলের স্কুটারে অল্প বিস্তর স্ক্র্যাচ লেগে গেল। আরে ধুর বাবা, আবার আমার স্কুটার! এই গাড়িওয়ালারা কি আমার স্কুটারটাই পায় ধাক্কা মারার জন্য? নীল গাড়িটার দিকে তাকিয়ে মনে মনে ভাবল। তখনই ওই গাড়ি থেকে একজন মাঝবয়সী ছেলে বেরিয়ে এলো। সবার আগে সে নিজের গাড়িটা ভালো করে পরীক্ষা করলো, আর তারপর খুব বিরক্তি নিয়ে নীলের দিকে তাকিয়ে বলল, আরে ভাই, কি ব্যাপারটা কি? গাড়ি রাখার জায়গায় এরকম একটা ভাঙাচোরা স্কুটার কেউ পার্ক করে? তুমি জানো এই গাড়িটার দাম কত? এখন যদি আমি বলি যে ক্ষতিপূরণ দাও, তুমি পারবে দিতে? কথাগুলো বলতে বলতে ছেলেটার আওয়াজ বেশ জোরালো হয়ে উঠল। আপনি কি ভদ্রভাবে ধীরে সুস্থে কথা বলতে পারেন না? আপনার গাড়িটা এই স্কুটারটাকে ধাক্কা মেরেছে, তারপরে আবার আমাদের উপর দোষ দিচ্ছেন। আপনি কি চোখে দেখতে পান না? কানা ছেলের নাম পদ্মলোচন। নির্ভীকভাবে নীলের পক্ষ নিয়ে কথাগুলো বলল সুজাতা। যেই ওই ছেলেটা ডক্টর সুজাতার দিকে তাকালো, তার মুখের কথা মুখেই রয়ে গেল। কেন হবে না? সুজাতা খুবই বোল্ড এবং বিউটিফুল একজন মেয়ে। তার উপরে সে আজকে স্কার্ট পরে এসেছিল। তার লম্বা আর ফর্সা পাগুলো খুব ভালো করেই দেখা যাচ্ছিল। যে কোনো পুরুষ মানুষের মন আর চোখ দুটোই ওই পা দেখে পিছলে যাওয়ার জন্য যথেষ্ট। ওহ মাই গড, এই পৃথিবীতে এখনো এমন লোক বেঁচে আছে যারা এই ভাঙা স্কুটারে বসেও গর্ববোধ করে। যাগ্গে, তবে এই মেয়েটা কিন্তু বেশ সুন্দর। মনে মনে আকাশ কুসুম কল্পনা করে ছেলেটা সুজাতাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিল। এই সময় একজন মহিলা, যার বয়স প্রায় 35-40 হবে, সে গাড়ি থেকে বেরিয়ে এসে বলল, শুভেন্দু, কি হয়েছে? গাড়ির কোনো বড় প্রবলেম হয়নি তো? ওই মহিলাকে দেখে নীল একেবারে অবাক হয়ে গেল, কারণ এই মহিলা আর কেউ নয়, নীলের ইউনিভার্সিটির কাউন্সিলর মনিকা দি। মনিকা খুব কম বয়সেই চাকরি পেয়ে গিয়েছিল, তাই নীলরা ওকে দিদি বলেই ডাকত। নীল, তুমি এখানে কি করছো? তুমি কি রায়চৌধুরী গ্রুপে চাকরি করো? মনিকাও নীলকে দেখে চিনতে পারল। আসলে আমি এখানে এসেছি। নীল নিজের কথা শেষ করার আগেই ওই অ্যারোগেন্ট ছেলেটি, যার নাম শুভেন্দু মজুমদার, সে নীলকেই মাঝপথে থামিয়ে দিয়ে বলল, মনিকা, আমার মনে হয় তোমার কোথাও কিছু ভুল হচ্ছে। এই ছেলেটার জামা কাপড় আর চেহারা ছবি দেখে মনে হচ্ছে না যে ও এখানে কাজ করতে পারে। খুব বিরক্তির দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে রইল ছেলেটি। শুভেন্দুর কথা শুনে মনিকা একটা দীর্ঘশ্বাস ফেলল। আসলে মনিকার কাছে নীলের যা খবর ছিল তা খুব একটা গর্ব করে বলার মতন নয়। শেষবার যখন মনিকার সঙ্গে শুভ্রর দেখা হয়েছিল, তখন শুভ্র ওকে বলেছিল যে নীল কিছু করে না, পুরোপুরি বেকার। বিয়ের পরে নীল কোনো এক পরিবারের ঘর জামাই হয়ে গিয়েছে, আর সেখানেও তাকে শুধু নিষ্কর্মা বলেই সবাই ভাবে। নীল, যখন তুমি কলেজে পড়তে তখন আমি তোমাকে বলেছিলাম যে তোমাকে নিজের জন্য লড়াই করতে শিখতে হবে, যোগ্য হতে হবে, কিন্তু আমার মনে হয় তুমি আমার একটা কথাও মন দিয়ে শোনোনি। মনিকা পার্কিং এ দাঁড়িয়েই নীলকে জীবনের পাঠ পড়াতে শুরু করে দিল। দেখো সোহিনীকে, ও তো আমার স্টুডেন্ট,
আজ ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কত নাম করেছে, শুভ্র কোম্পানি ম্যানেজার হয়ে গিয়েছে। আর তুমি তুমি নিজের জীবনে কিছুই করছো না কেন? ভীষণ বিরক্ত হয়ে বলল মনিকা। আচ্ছা, তো তুমি মনিকার স্টুডেন্ট? হঠাৎই শুভেন্দুর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। যেহেতু তুমি মনিকার স্টুডেন্ট ছিলে, তাই আমি আর তোমার সঙ্গে কোনো রকম ঝামেলা করব না। শুধু আমাকে 10 লাখ টাকা দিয়ে দাও, তারপর তুমি যেতে পারো। বাহ, আপনি তো প্রচন্ড অভদ্র লোক। একে তো আপনি আমাদের স্কুটারে এসে ধাক্কা মারলেন, আমাদের স্কুটারের ক্ষতি হলো, আর উল্টে আমাদের থেকে 10 লাখ টাকা চাইছেন। যেই গাড়িতে আপনি বসে আছেন তার দামও 10 লাখ টাকা নয়। এত বেশি টাকা চাইতে আপনার লজ্জা করলো না? সুজাতা কোনো রাখ ঢাক না রেখেই কথাগুলো বলে ফেলল শুভেন্দুকে। নীল, এই মেয়েটি কি তোমার স্ত্রী? সুজাতার দিকে তাকিয়ে বেশ কৌতূহলী হয়ে উঠল মনিকা। যদিও নীল আর সুজাতার মধ্যে কোনো রকম সম্পর্ক ছিল না, কিন্তু তাও এই প্রশ্নটা শুনে সুজাতা ও নীল দুজনেরই অস্বস্তি লাগলো। সুজাতা জবাব দিল, না, আমি আর নীল শুধুই ভালো বন্ধু। নীল, তুমি নিজেই দেখো, তোমার বউও তোমার সামনে এটা মানতে রাজি না যে তোমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে। আশা করি এর থেকেই তুমি বুঝতে পারছো যে কি অবস্থা হয়েছে তোমার। দুঃখিত স্বরে বলল মনিকা। ভগবান জানে কি বুঝতে কি বুঝেছে সে। আমি এটাও বলেছিলাম যে মানুষের জীবনে কখনো অ্যাম্বিশনের অভাব থাকা উচিত নয়, কিন্তু তুমি আমার একটা কথাও শোনোনি। এখন দেখো, রেজাল্ট তোমার চোখের সামনে। কথাগুলো বলতে বলতে মনিকা দুঃখিতভাবে মাথা নাড়তে লাগলো। মনিকা দি, তুমি কিন্তু এখন কোনো স্কুল বা কলেজের মধ্যে নেই, তাহলে আমাকে এত বকছো, জ্ঞান দিচ্ছ কেন? মিষ্টি হেসে জিজ্ঞেস করলো নীল। কেন, পাস আউট হয়ে গেলে স্টুডেন্টটা আর স্টুডেন্ট থাকে না? আগেও আমি তোমার টিচার ছিলাম, এখনো আছি, আর ভবিষ্যতেও তাই থাকবো। টিচার আর স্টুডেন্টের সম্পর্ক সারা জীবন থেকে যায়। তোমার অবস্থা দেখে আমার লজ্জা লাগছে, আর তুমি আমাকে বলছো আমি তোমাকে জ্ঞান দিচ্ছি। মনিকার আওয়াজ হঠাৎ কঠিন হয়ে উঠল। নিজেকে নিজে জিজ্ঞেস করো, যখন তুমি তোমার বন্ধুদের দেখো যে তারা জীবনে কোন উচ্চতায় পৌঁছে গিয়েছে, তখন তোমার খারাপ লাগে না? নাকি আজকাল তোমার আর কিছুই যায় আসে না? কোনো পরিবারের ঘর জামাই হয়ে তুমি সন্তুষ্ট হয়ে গেছো? মনিকা তাকে বকাবকি করতে থাকলো। কথাগুলো শুনে নীলের মাথা নাড়ানো ছাড়া আর কিছুই করার ছিল না। ঘর জামাই কথাটা শুনে নীলের মাথায় সেদিনের কথাগুলো ঘুরতে থাকলো, যখন চিত্রা হসপিটালে এসে নীলের বাবা মার সামনে সিন ক্রিয়েট করেছিল। শুধু তাই নয়, আদ্রিতাও নীলকে সাপোর্ট করেনি। নিজের চোখকে বিশ্বাস করার নাম করে তাকে ছেড়ে চলে গেল। আদ্রিতা সেদিন একবারও পিছনে ফিরে তাকায়নি। হয়তো নীলের কথা এই কদিনে একবার ভাবেওনি আদ্রিতা। সেই দিনই মনে মনে নীল সিদ্ধান্ত নিয়েছিল যে সেন পরিবারের সঙ্গে সে আর কোনো রকম সম্পর্ক রাখবে না। আদ্রিতার কাছেও সে আর কোনোদিনও ফিরে যাবে না। ঠিক আছে, তুমি যখন আমার কথা শুনবেই না, তাহলে আমার আর কিছুই বলার নেই। আমি আর তোমাকে কিছু বলবো না। তোমার জীবন তোমার যেভাবে ইচ্ছা হয় তুমি সেভাবে কাটাও, আমার কি? দুঃখিত হয়ে মনিকা বলল। কিন্তু এই যে তুমি শুভেন্দুর গাড়িতে ধাক্কা মেরেছ, এবার তুমি ভাবো এই প্রবলেম তুমি কিভাবে সলভ করবে। মনিকা ঠিকই বলেছে। এই ছেলে, শোনো, হয়তো আমার গাড়ি খুব একটা দামি নয়, কিন্তু আমি গাড়িটা নতুন কিনেছি। মুচকি হেসে শুভেন্দু বলল, আর এই জায়গাটা যে 2 হুইলার্স এর পার্কিং এর জন্য নয়, এটা কি তুমি জানো না? আরে, এই নিয়মটা কি আপনি বানিয়েছেন? শুভেন্দুর কথা শুনে বেশ জোরে হেসে উঠল নীল। আমি জানি তোমার দুঃখটা আমি বুঝতে পারছি। তুমি জীবনে হয়তো কোনোদিন গাড়ি কিনতে পারবে না, তাই এখানে নিজের স্কুটারটাকে রেখে মনের আশ মেটাচ্ছ, তাই না? তাচ্ছিল্যের দৃষ্টিতে নীলের দিকে তাকালো শুভেন্দু। আরে মশাই, প্রথমত আমার মনে এরকম কোনো অপূর্ণ ইচ্ছা নেই, আর কখনো হবেও না। দ্বিতীয়ত, এই জায়গাটা রায়চৌধুরী গ্রুপের। আমি আমার স্কুটার এখানে পার্ক করি বা ওখানে পার্ক করি, আপনার তাতে কি? নীল বেশ বিরক্ত হয়ে বলল, বেশি চালাকি করছিস? নীলের কথা বলার ধরন শুভেন্দুর একদম পছন্দ হলো না। শুভেন্দু হঠাৎ করেই নীলের কলারে হাত দিয়ে তুই তোকারি শুরু করে দিল। শেষবারের মতো বলছি, তুই আমাকে পয়সা দিবি কি দিবি না? এই সব করে কিছু হবে না। আমি আপনাকে সেম কথাই বলবো। আপনি আমার গাড়িকে ধাক্কা মেরেছেন, আমি আপনাকে কেন পয়সা দিতে যাব? নীলের মনোভাবে কোনো পরিবর্তন ধরা পড়ল না। বুঝতে পেরেছি, তোকে উচিত শিক্ষা দিতে হবে। কথাটা বলতে বলতেই শুভেন্দু নীলের দিকে ধেয়ে যেতে লাগলো। শুভেন্দু, মাথা ঠান্ডা করো, এটা রায়চৌধুরী গ্রুপের অফিস। এখানে যদি সিন ক্রিয়েট করো তাহলে তোমাকে নিয়েই লোকে হাসাহাসি করবে। মনিকা তাড়াতাড়ি পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করলো। আর নীল, তুমি চুপচাপ শুভেন্দুর কাছে ক্ষমা চাও, আর তোমার কাছে যেটুকু টাকা আছে সেটা ওকে দিয়ে দাও। আর ভবিষ্যতে নিজের খেয়াল রেখো,
মনে রাখবে, হেনস্থা মানুষ তাকেই করে যার কোনো যোগ্যতা থাকে না। মনিকাদি, তোমার এই কথাগুলো শোনার কোনো প্রয়োজন নেই আমার, আর ইচ্ছাও নেই। তুমি শুধু আমাকে একটা কথার উত্তর দাও, এই ঘটনায় আমার ভুলটা ঠিক কোথায়? একদম শান্তভাবে জিজ্ঞেস করলো নীল। বদমাইশ, ভালোই ভালোই আমার টাকা দিয়ে দে, ভুলটা তোরই, আর ভুল সবসময় গরিবেরই হয়। জোরে চেঁচিয়ে উঠে আশপাশের লোকজনের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলো শুভেন্দু। আপনি কি আমাদের যেতে দেবেন? না হলে আমরা পুলিশ ডাকতে বাধ্য হব। সুজাতাও বেশ উত্তেজিত হয়ে পড়ল। সুজাতার চিন্তা হচ্ছিল নীলের জন্য, তাই সে নীলের হয়ে প্রোটেস্ট করছিল। নীল আর শুভেন্দুর মধ্যে আবার ঝামেলা শুরু হওয়ার আগেই হঠাৎ পেছন থেকে একটা মিষ্টি আওয়াজ শোনা গেল। এই থামো, তোমরা এখানে এসব কি করছো? এই আওয়াজ শুনে শুভেন্দু আর বাকি সবাই পেছন ফিরে দেখল নন্দিতা গম্ভীর মুখে ওদের দিকে এগিয়ে আসছে। সোহিনীও ওর সাথেই রয়েছে। নন্দিতা ম্যাডাম। মনিকা আর সময় নষ্ট না করে নন্দিতার দিকে এগিয়ে গেল, আর ঠিক সেই সময় ওর নজর সোহিনীর দিকে পড়ল। সোহিনীকে দেখেই থমকে গেল সে। আসলে বছর দুয়েক আগে মনিকার সঙ্গে শুভেন্দুর বিয়ে হয়। শুভেন্দু ভালো ঘরের ছেলে আর ছোটখাটো বিজনেসম্যান। ওর ছোট্ট একটা কোম্পানি আছে, আর সেই কোম্পানির মার্কেটিং করতেই আজ ওরা এখানে এসেছে। মনিকার ইচ্ছা ছিল আজ রায়চৌধুরী গ্রুপে এসে ও সোহিনীর সঙ্গে দেখা করবে, আর ওর হেল্প নিয়েই কন্ট্রাক্ট সাইন করবে। মনিকা খুব ভালো করেই জানতো যে রায়চৌধুরী গ্রুপে যারা কাজ করে তাদের সকলেই হয় খুব ধনী, আর না হলে নিজের জীবনে প্রচন্ড সফল। আর যদি নীল রায়চৌধুরী গ্রুপে কাজ করেও থাকে, তাহলেও সে নিশ্চয়ই সব থেকে লো লেভেলের এমপ্লয়। আর নন্দিতা একদমই বোকা নয়। সে খুব ভালো করেই জানে যে এই সময় ওর কাকে সাপোর্ট করা উচিত। তাই নন্দিতাকে অভিযোগ করার জন্য এগিয়ে গেল মনিকা। এবার তাহলে জমবে মজা। যখন মনিকা জানতে পারবে যে নীলই এই অফিসের বস, তারপর কি ঘটবে এখানে? ওদিকে আদ্রিতা এবং নীল যে আলাদা হয়ে গেল, ওদের কি আর মিল হবে, নাকি দুজনেই দুজনের মতো জীবনে এগিয়ে যাবে?